ওয়েলকাম টু স্টাডি স্টোরিয়া। আজ আমরা লুসেন্ট জিকে বইয়ের মুঘল সাম্রাজ্যের যে চ্যাপ্টারটি চলছিল, আজকে সেই শেষ দিকটা আমরা পড়ব। ঔরঙ্গজেবের শাসনামলে যে বিদ্রোহগুলো হয়েছিল একটা লিস্ট আকারে দেওয়া আছে, সেগুলো সম্বন্ধে আমরা একটু ডিটেল পড়ব এবং তারপরে শেষ মুঘল সম্রাটগণ যারা ছিলেন সিপাহী বিদ্রোহ পর্যন্ত তাদের সম্বন্ধেও আমরা পড়ব। তাহলে তাড়াতাড়ি নতুন যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। প্রথমেই দেখো জাট বিদ্রোহ 1669 সালে হয়েছিল। নেতা ছিলেন গোকুল, রাজারাম এবং চূড়ামণি। কি হয়েছিল এটা আমাদের লুসেন্ট বইয়ে নেই, কিন্তু এই তথ্যগুলো আমাদের একটু জেনে রাখা দরকার। আসলে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলো না জানলে পরে ইতিহাসের ঘটনাগুলো মাথায় থাকে না, তাই একটু চেষ্টা করা হয়েছে যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলো এর সাথে সাথে দেওয়া। 1669 সালে জাট বিদ্রোহের প্রধান কারণ ছিল মুঘল শাসনের প্রতি অসন্তোষ এবং অত্যাচার। সম্রাট আওরঙ্গজেবের শাসনকালে হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা সীমিত করা হয়েছিল। জোরপূর্বক মুসলিম ধর্মে ধর্মান্তরিত করা হয়। করের বোঝা বৃদ্ধি পাওয়ার কারণে জাট সম্প্রদায়ের মধ্যে ভয়ঙ্কর একটি বিদ্রোহের স্ফুলিঙ্গ দেখা দেয়। এছাড়া ঔরঙ্গজেবের সেনাবাহিনী দ্বারা স্থানীয় জনসাধারণের ওপর অত্যাচার, সম্পদ লুটপাট বিদ্রোহের প্রধান কারণগুলির মধ্যে অন্যতম হয়েছিল। এই অসন্তোষ এবং অত্যাচার থেকেই জাটরা আওরঙ্গজেবের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে। এরপর বুন্দেলা বিদ্রোহ 1671। চম্পট রায় এবং ছত্রসাল দুজন ছিলেন বিখ্যাত নেতা। 1671 সালে বুন্দেলা বিদ্রোহের প্রধান কারণ ছিল মুঘল শাসনের প্রতি বুন্দেলা রাজপুতদের অসন্তোষ ও অত্যাচার। বিশেষ করে সম্রাট আওরঙ্গজেবের কট্টর নীতিগুলি এই বিদ্রোহের মূল কারণ ছিল। মুঘল প্রশাসন দ্বারা বুন্দেলা রাজাদের প্রতি অবমাননা করা হয়েছিল এবং তাদের ভূখণ্ড হরণের চেষ্টা করা হয়েছিল, মানে দখল করার চেষ্টা করা হয়েছিল, যে এক্সপ্যানশনিস্ট থিওরি ছিল ওদের, তার ফলে। এবং উচ্চ কর আরোপ বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করে। বুন্দেলা শাসক ছত্রসাল এই পরিস্থিতির প্রতিবাদে আওরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এছাড়া আওরঙ্গজেবের হিন্দুদের প্রতি বৈরী মনোভাব এবং ধর্মীয় নির্যাতন বিদ্রোহের প্রভাবক হিসেবে কাজ করে। এরপর সতনামি বিদ্রোহ, যেটি 1673 সালে সংগঠিত হয়েছিল। 1673 সালে সতনামি বিদ্রোহের নেতারা ছিলেন স্থানীয় কৃষক, কাশ্মীরি শিল্পী, নিম্নবর্গীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা সতনামি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। সতনামি সম্প্রদায়ের অনুসারীরা মূলত সমাজে নিম্ন স্তরের মানুষ ছিলেন এবং তারা একটি ধর্মীয় সম্প্রদায় হিসাবে তাদের নীতি ও জীবনধারা অনুসরণ করে চলতেন। 1673 সালে এই বিদ্রোহ হয়েছিল। এটি ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক অনেকগুলি কারণ ছিল। সতনামি সম্প্রদায় মূলত কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে গঠিত ছিল। তারা সমাজে নিম্নবর্গের মানুষ ছিলেন এবং তারা মুঘল শাসনের অধীনে প্রচণ্ড অত্যাচার এবং করের বোঝা সহ্য করত। অত্যাচার এবং করের বোঝা, সামাজিক বঞ্চনা, ধর্মীয় অনুভূতির অপমান, মুঘল শাসকের নিষ্ঠুরতা, এই সবগুলিই ছিল সতনামি বিদ্রোহের প্রধান কারণ। মানে একটা বিদ্রোহ সংগঠিত হতে গেলে পরে সম্মিলিতভাবে মানুষের একটা বিরক্তি সেই শাসকের প্রতি হয়ে থাকে। যে কোনো বিদ্রোহ, যে কোনো আন্দোলন কোনো না কোনো একটা কারণকে আশ্রয় করে একটা বিপুল মানুষ যখন একটা ইস্যুর ওপরে ভিত্তি করে সেই শাসকের বিরুদ্ধে দাঁড়ায়, তখনই তাকে আন্দোলন বা বিদ্রোহ বলা হয়। যেমন এখন বর্তমানে আরজিকর সম্বন্ধে যেটা হচ্ছে। শিখ বিদ্রোহ 1675 খ্রিস্টাব্দে মোগল শাসন ও শিখদের মধ্যে একটি উল্লেখযোগ্য সংঘাত হয়েছিল। 1675 সালে
আওরঙ্গজেব শাসনের সময় মুঘল সম্রাট শিখদের ধর্মীয় স্বাধীনতা দমন করতে চেয়েছিলেন এবং শিখ গুরু তেগ বাহাদুরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করেন। তেগ বাহাদুর এই প্রস্তাব সমর্থন করেন না, তার ফলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমরা জানি পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন দেব, তাকেও হত্যা করা হয়েছিল জাহাঙ্গীরের দ্বারা, যে তার ছেলে খুররমকে আশ্রয় দেওয়ার অপরাধে। পরবর্তীকালে নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুর, তাকেও ধর্মান্তরিতকরণের চেষ্টা করা হয় ঔরঙ্গজেবের দ্বারা এবং শিখ ধর্মের সর্বনাশ সাধন করার চেষ্টা করা হয়। এর ফলশ্রুতি হিসাবে এমনিতেই মোগল সাম্রাজ্যের সাথে শিখদের সম্পর্ক খুব একটা মধুর ছিল না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তেগ বাহাদুরকে হত্যা করার কারণে মোগল সাম্রাজ্যের সাথে শিখদের একেবারে বৈরিতার সামনাসামনি সম্পর্ক তৈরি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গুরু গোবিন্দ সিং, যিনি তেগ বাহাদুরের পুত্র ছিলেন, শিখ সম্প্রদায়কে সংগঠিত করেন এবং মোগলদের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ শুরু করেন। এই বিদ্রোহ শিখদের ঐতিহাসিক এবং ধর্মীয় আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিবেচিত হয়। রাজপুত বিদ্রোহ হয়েছিল রাঠোর, যেটা মারোয়ার এলাকাতে 1678 খ্রিস্টাব্দে। নেতা ছিলেন দুর্গা দাস, অজিত সিংয়ের সেনাপতি। দক্ষিণ ভারতে সিকান্দার আদিল শাহ 1686 সালে বিজাপুরে এবং আবুল হাসান কুতুব শাহ 1687 সালে গোলকুন্ডা দখল করেন। মানে ওই টাইমে ওই এলাকাতে সিকান্দার আদিল শাহ মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেকে স্বাধীন হিসাবে ঘোষণা করেন এবং বিজাপুর দখল করেন। আর আবুল হাসান কুতুব শাহ তিনি 1687 খ্রিস্টাব্দে গোলকুন্ডাটা নিজের দখলে করে নেন। ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাট যারা ছিলেন তাদের সম্বন্ধে আমরা একটু দেখে নেব। বাহাদুর শাহ প্রথম, তিনি 1707 থেকে 1712 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন, 5 বছর। তিনি সাম্রাজ্যের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য সংগ্রাম করেছিলেন। এনারা খুব একটা গুরুত্বপূর্ণ ছিলেন না। যেমন জাহাঙ্গীর শাহ, তার সংক্ষিপ্ত শাসন রাজনৈতিক অস্থিতিশীলতায় পূর্ণ ছিল, 1712 থেকে 13, মাত্র 1 বছর। ফারুক সিয়ার খুব ইম্পর্ট্যান্ট একজন রাজা, ইন টার্মস অফ ফরমান কিছুই করেননি। তিনি যে ক্ষমতাটা হস্তান্তর করেছিলেন ইংরেজদের হাতে, তার প্রমাণ এনার হাতে ছিল। এই যে হাতে যেটা ধরে আছেন সেটা ধরনের ক্ষমতা, তার নিজের আমিরদের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত হবেনই না বা কেন? মুঘল সাম্রাজ্যের ফারুক সিয়ারের ফরমান 1717 খ্রিস্টাব্দে ইংরেজদেরকে দেওয়া হয়েছিল, যার ফলে ইংরেজরা সারা দেশে বাণিজ্য করার অধিকার পেয়েছিল। এই যে অধিকারই পরবর্তী বণিকের মানদণ্ড, রাজদণ্ড রূপে দেখা গিয়েছিল ইংরেজদের, তার সূত্রপাত শুরু হয়েছিল এই 1717 থেকে। রফি উদ দারাজাত তিনি কয়েক মাস শাসন করার পর মারা যান 1719 সালে, খুব অল্প বয়সেই মারা যান। শাহজাহান দ্বিতীয়, তার শাসনকাল কয়েক মাস চলেছিল, শাহজাহান সেকেন্ড যিনি। এনার পর মোহাম্মদ শাহ পারস্যের নাদির শাহের আক্রমণের মুখোমুখি হন 1739 খ্রিস্টাব্দে, 1739। খুব ইম্পর্টেন্ট তথ্য এটা, মুঘল সাম্রাজ্যের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স এটা। মোহাম্মদ শাহ এর শাসনকালেই পারস্য থেকে নাদির শাহ ভারত আক্রমণ করেন। তিনি তো সেই ময়ূর সিংহাসন, কোহিনূর হীরা এসব লুট করেছিলেন নাদির শাহ। এরপর আহমদ শাহ বাহাদুর 1748 থেকে 54, তার অযোগ্যতার সাম্রাজ্যের পতনের সূচনা করে। আলমগীর দ্বিতীয় তার নিজের মন্ত্রী দ্বারাই হত হন। শাহজাহান তৃতীয় 1 বছরের মধ্যেই ক্ষমতাচ্যুত হন। এরা একেবারেই লেস ইম্পর্টেন্ট, যেহেতু আমরা মুঘল সাম্রাজ্যের পরবর্তী রাজাগুলোকে পড়ছি তাই এদের নামগুলো জানা দরকার। তাছাড়া খুব একটা ইম্পর্টেন্ট নন এরা, কিন্তু কিছু কিছু আছেন, যেমন ওই ফারুক সিয়ার খুব ইম্পর্টেন্ট। এই যে যার ছবি আমরা দেখতে পাচ্ছি, শাহ আলম দ্বিতীয় শাহ আলম ব্রিটিশদের কাছে সাম্রাজ্য অধিকাংশ হারান। কিসে হারান জানো? 1764 খ্রিস্টাব্দে একটা বিখ্যাত যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধতে বাংলার নবাব ছিলেন মীর কাসিম,
অযোধ্যার নবাব ছিলেন সুজাউদ্দৌলা এবং মোগল সম্রাট ছিলেন শাহ আলম দ্বিতীয় বা দ্বিতীয় শাহ আলম। এদের সম্মিলিত বাহিনী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং বক্সারের প্রান্তরে 1764 খ্রিস্টাব্দে এনারা তিনজনেরাই বিদেশি ইংরেজদের কাছে হেরে যান। তার ফলে শাহ আলম দ্বিতীয় বা দ্বিতীয় শাহ আলমের ক্ষমতা কতটা খর্ব হয়েছিল আমরা পরবর্তীকালে দেখেছি। মীর কাসিম তার সিংহাসনচ্যুত হন, ক্ষমতা হারিয়ে যায় তারপর ওই অযোধ্যার নবাব সুজাউদ্দৌলারও এরকমই অবস্থা হয়। আকবর দ্বিতীয়, এনার সময় একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষাতে আসে, এনার নামে নন, ইনি একজন বিখ্যাত বাঙালিকে রাজা উপাধি দিয়েছিলেন, তিনি রাজা রামমোহন রায়। সে রাজা উপাধি দেওয়া কার দ্বারা দেওয়া হয়েছিল বা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন, এটা পরীক্ষায় কোশ্চেন আসে। উত্তর হবে দ্বিতীয় আকবর। এনার পর দ্বিতীয় বাহাদুর শাহ, 1857 সালে বিদ্রোহের পর তিনি নির্বাসিত হন রেঙ্গুনে, সেখানে তিনি মারা যান। তিনি ছিলেন শেষ মুঘল সম্রাট। তাহলে প্রথম মুঘল সম্রাট আমরা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে দেখেছি, শেষ মুঘল সম্রাট হবে দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি দিল্লিতে ছিলেন এবং সিপাহী বিদ্রোহের মূল নেতা হিসেবে তাকে নির্বাচন করা হয় এবং তারই ফলশ্রুতিতে ইংরেজরা তাকে সিংহাসনচ্যুত করেন এবং তাকে রেঙ্গুনে নির্বাসন করা হয়। সেখানেই বৃদ্ধ অবস্থায় তিনি মারা যান। ইনি হচ্ছেন শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে লাইক করো, যদি চ্যানেলটিতে নতুন হও সাবস্ক্রাইব করো। আবার এগেন থ্যাংক ইউ।